দিনের শেষ বেলার কালো অন্ধকার দৈত্যের মতো ছন্দপুর গ্রামটাকে ঢেকে ফেলেছে। বিকেলের পর থেকেই ঠান্ডা অনুভব করা যায়। ছন্দপুর গ্রামটা এখন যেন সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। এদিকে মাঠের ধারে মাচার উপরে বসে তাস খেলা জুড়েছে রামু আর হরিচাঁদ। সামনে থাকা মাল ভর্তি লরির আলোতে তাদের তাস খেলা আরো রমরমিয়ে উঠেছে। রামুর হাতে রয়েছে একটা বিড়ি, একবার করে টান দিয়ে আকাশের দিকে ধুয়ো ছুঁড়ে দিচ্ছে। হরি মুখ ভর্তি করে পান চিবোচ্ছে। পানের পিকটা একবার ফেলে বলল, আচ্ছা কতবার ফোন করলো রে মেজকর্তা বলল। লোকটাকে আচ্ছা টেনশনেও রেখেছি, কিছুই বুঝতে দিচ্ছি না। লরি ভর্তি মাল এইভাবেই থাক। হ্যাঁ হ্যাঁ, যাব না। আমাদের টাকা বাকি রেখে উনি ব্যবসা করা শেখাচ্ছে। এই মাল ভর্তি গাড়ি নিয়ে বাড়ি ফিরে যাব, তবুও ওই মেজকর্তার কাছে যাব না। এই বয়সে এরকম লোক আর কত দেখব। নে নে রামু, এবারে তোর চাল, দেখি এই খেলায় কে জেতে। দুজনে আবার তাস খেলায় মেতে গেল। লরির আলোতে রামু আর হরির চারপাশটা বেশ ভালোই আলোকিত হয়ে উঠেছে। জঙ্গলের দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। রামু উঠে গিয়ে লরি থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। বসে পড়ে তাসগুলোকে সরিয়ে দিয়ে বিরিয়ানির প্যাকেট খুলে ফেলল। বিরিয়ানির সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। হরি মুখ থেকে পান ফেলে দিয়ে বিরিয়ানি খেতে শুরু করেছে। হঠাৎ রামুর পাশে থাকা ফোনটা বেজে উঠল। দুজনেই অবাক হয়ে ফোনের দিকে তাকিয়েছে। কে রে রামু, আবার কি মেজকর্তা নাকি? হ্যাঁ হ্যাঁ গো হরিদা, কি করব বুঝতে পারছি না। লোকটা অনেকবার ফোন করেছে, কি করা যায় বলো তো? আচ্ছা ফোনটা একবার তোল তো দেখি, স্পিকারে দে, দেখি কি বলে লোকটা। তবে বলবি না আমরা এখানে আছি। এই তোরা কি মজা শুরু করেছিস? খেলছিস আমার সাথে? হ্যাঁ, কতবার ফোন করছি দেখছিস না তোরা? আমার সাথে খেলছিস? অনেক ভারী পড়বে তোদের। কিরে কোনো কথা বলছিস না কেন? বল, বোবা হয়ে গেছিস নাকি? হ্যাঁ না মানে মেজকর্তা, আমরা ট্রাফিকে আটকে পড়েছিলাম, তাই না ঠিক মতো বুঝতে পারিনি। এসব মিথ্যা কথা বলে আর কাজ নেই, তোদেরকে পরে দেখছি। তার আগে শোন, গাড়িতে যা মাল আছে কাল দুপুরের মধ্যে কলকাতার গোডাউনে পৌঁছাতে হবে। যেভাবেই হোক রাতের মধ্যে আমার ওই মালগুলো চাই। কিন্তু কর্তা, এই রাতের মধ্যে কিভাবে সম্ভব? আমরা তো অনেক দূরে আছি। ওসব আমি জানি না, কিভাবে করবি। রাস্তায় কেউ মারা পড়লেও মাল আমার কাল সকালের মধ্যে লাগবেই লাগবে। না হলে তোদের মেজকর্তাকে জানিস তো আমি কিরাম, গাড়ি চালানোর লাইসেন্স ক্যান্সেল করে দেব। আর ফোনটা সামনে রাখিস, আমি যখন তখন ফোন করব। মেজকর্তা ফোনটা রেখে দিলেন। হরি আর রামু মেজকর্তার মুখে এসব কথা শোনার পর তাদের মুখ কুঁচকে গিয়ে যেন ছোট হয়ে গেল। মুখের মধ্যে চিন্তার দাগ এটা স্পষ্ট করল যে রাতের মধ্যে এই মালভর্তি ট্রাক নিয়ে তারা মেজকর্তার দোকানে পৌঁছাবে কিভাবে। কারণ এখান থেকে গোলামপুর গ্রাম তো অনেক দূরে, আর যাওয়ার জন্য রয়েছে মোটে 2টো সড়ক। প্রথম সড়কটা খুব বেশি দিনের পুরনো নয়, 34 নম্বর সড়ক। ব্রিজের পর থেকে প্রায় রোজ রাতে প্রচুর গাড়ির আনাগোনা বেড়ে যায়, যার জন্য প্রচুর গাড়ির জ্যাম লেগে যায়। সেখানে গেলে 4-5 ঘন্টা তো আটকে পড়তে হবে। আর দ্বিতীয় সড়কটা রয়েছে উত্তর দিকের মাঠের রাস্তা, যেই সড়কে একবার মানুষ গেলে সে আর ফেরে না, এমনই কুখ্যাত সেই রাস্তা। আর তাছাড়া সেই রাস্তা একেবারেই মানুষের চলার যোগ্য নয়, বড় বড় খানাখন্দে ভরা, সাথে বিরাট এক জঙ্গল পড়ে।
ভয়ঙ্কর রাস্তা তো বটেই। হরিদা, কি করা যায় বলো তো? যদি উত্তর দিকে সড়ক ধরে যাই তবে কিন্তু আমি গাড়ি চালাবো না, এই বলে দিলাম। আরে পাগল, তুই ভয় পাচ্ছিস নাকি? ভয় পাস না। আচ্ছা শোন, বুঝলি, এই মালগুলো মেজকর্তার গোডাউনে পৌঁছে দিতে হবে, তারপর আমরা আমাদের পয়সা করি বুঝে নেব। কিন্তু সমস্যা হচ্ছে যাবি কোনটা দিয়ে? 34 নম্বর সড়কের ওপর দিয়ে যদি যাই তাহলে কাল সময় মতো পৌঁছানো মুশকিল হয়ে পড়বে। একমাত্র এটাই উপায়, ওই উত্তর দিকের জঙ্গলের রাস্তা ধরে আমাদের এগোতে হবে। কি বলিস? আরে হরিদা, তুমি কি বলছো এসব? পাগল হলে নাকি? ওই মেজকর্তার জন্য আমরা কি আমাদের জীবনের ঝুঁকি নেব নাকি? এই না না। আরে বোকা, কিচ্ছু হবে না, কুসংস্কার ছাড় আর চল এখনই বেরিয়ে পড়ি, না হলে কাল সকালের মধ্যে গোলামপুরে এই মাল পৌঁছানো সম্ভব হবে না। এই বিরিয়ানির প্যাকেটগুলো গাড়িতে নিয়ে গাড়ি চালাতে চালাতে রাস্তায় খেয়ে নেব। দেখো, আরেকটি বার ভেবে নাও। হরিদা আর কোনো কথা না বলে হনহনিয়ে মালভর্তি ট্রাকের দিকে চলে গেল। ফ্যাকাশে মুখ নিয়ে রামু আর কিছুক্ষণ ভেবে বিরিয়ানির প্যাকেটগুলো নিয়ে গাড়ির কাছে পৌঁছালো। গাড়িতে স্টার্ট দিল রামু। সন্ধ্যার শুরুতে আশেপাশের প্রকৃতি যেন খিলখিলিয়ে উঠছিল। হঠাৎ করে উত্তর দিকের জঙ্গলের কথা শুনে প্রকৃতিও যেন একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। দূর থেকে ভেসে আসা শেয়াল আর কুকুরের ডাক এখন আর প্রায় নেই বললেই চলে। ঝিঝি পোকাগুলো যেন হঠাৎ ঘুমিয়ে পড়েছে। দূরের জঙ্গলের মাঠের কুয়াশা গভীর থেকে আরো গভীর হচ্ছে। গাড়ি এগিয়ে চলল গোলামপুর গ্রামের দিকে। দুই দিকে চাষের জমি, মালভর্তি গাড়ি হেলতে দুলতে খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। মাঠের রাস্তা বড্ড এবড়ো খেবড়ো, এক হাত ছাড়া ছাড়া বড় বড় গর্ত। দেখছো দেখছো হরিদা, রাস্তাগুলো মানুষ যাওয়ার মতো নয়। এদিকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, সম্ভব? কোনোভাবেই সম্ভব? কেই বা ভেবেছিল আচমকা এরকম একটা বিপদের মধ্যে পড়বো আমরা? এভাবে আস্তে আস্তে এগিয়ে চল। এই মেঠো রাস্তাটা অতিক্রম করলেই জঙ্গলের পথটা এর থেকে অনেক ভালো হবে। খানিকক্ষণ পর গাড়ি মেঠো রাস্তা অতিক্রম করে এসে পৌঁছালো এক প্রত্যন্ত গ্রামের রাস্তায়। দূরে কিছু গ্রামের বাড়িতে ছোট ছোট লাইট জ্বলছে। রামু আর হরি লক্ষ্য করল সামনে রাস্তার ধারে একটা দোকানে হেরিকেন জ্বলছে। রামু, গাড়িটা ওই দোকানের পাশে দাঁড় করা। 2 কাপ গরম চা খাওয়া যাক দু ভাইতে, বেশ ঠান্ডাটাও পড়েছে। আর ওই ভদ্রলোককে একবার জিজ্ঞেস করে নেব বাকি জঙ্গলের রাস্তাটা কিভাবে পার করব। হ্যাঁ ঠিক, এই ঠান্ডার সময় 1 কাপ চা না হলে জমে না, বুঝলে? রামু গাড়িটা দাঁড় করালো দোকানের ঠিক পাশেই। দুজনেই গাড়ি থেকে নেমে দোকানের পাশের বেঞ্চে গিয়ে বসলো। কি গো খুড়ো, ভালো আছো তো? 2 কাপ গরম গরম চা দাও দেখি। হ্যাঁ ভালো আছি। আচ্ছা চা দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা খুড়ো, তোমার বাড়ি কি এখানেই, আশেপাশেই কি? হ্যাঁ বাবু, এই পাশেই আমার বাড়ি। এই নাও তোমাদের চা। তা তোমরা যাবে কোথায়? আমরা যাব গোলামপুরে। এই যে উত্তর দিকে জঙ্গল ধরেই যাব। তারা বসার সাথে সাথেই খুড়োর চায়ের দোকানে থাকা একটা বিড়াল তারস্বরে চিৎকার করে উঠল। হেরিকেনের আলোটাও ধপধপ করে উঠল কয়েক সেকেন্ডের জন্য। খুড়ো হেরিকেনের দিকে তাকিয়ে বলল, আরে বাবু, এই কি দরকার আছে ওই রাস্তা ধরে গোলামপুর যাওয়ার? 34 নম্বর জাতীয় সড়ক ধরেই তো যেতে পারো। এই রাস্তাটা একটু শর্টকাট হবে ঠিকই, তা সত্ত্বেও তোমাদের গোলামপুর পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। ভোর হওয়াটা বড় কথা নয়,
তোমরা কি ওখানে আদৌ পৌঁছাতে পারবে? এই খুড়ো, কি বলছো গো? আমি বুঝতেই পারলাম না তোমার কথা। পৌঁছাতে পারবো না কেন? এই রাতের বেলা ওসব দিয়ে আলোচনা করাটাও অমঙ্গলের। আর এখনকার গ্রামবাসীরা রাতের বেলা তো অনেক দূরের কথা, দিনের বেলাও ওই রাস্তা দিয়ে কেউ যায় না। গত কয়েক বছর ধরে ওই রাস্তা একেবারেই জনশূন্যহীন হয়ে পড়ে আছে। কেন মানুষজন ওখানে যায় না কেন? আমি এর আগেও কিছুটা শুনেছি। আর আর ওই রাস্তা দিয়ে যাব না কেন? দেখো বাবু, এর বেশি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, জঙ্গলের রাস্তা পার করার পর রাস্তার ধারেই রয়েছে বড় একটা দক্ষিণে কালী মন্দির। কোনোভাবে সেই মন্দিরের কাছে একবার পৌঁছাতে পারলেই তোমরা হয়ে যাবে বিপদমুক্ত। আর যদি কোনো ভুতুড়ে সমস্যা বা ওই অলৌকিক সমস্যার মধ্যে পড়ো, ওই কালীমার আশীর্বাদে সব সমস্যা তোমাদের দূর হয়ে যাবে, বুঝলে কিনা? চা খাওয়া শেষ করে দুজনে টাকা দিয়ে গাড়ির কাছে চলে আসলো। দোকান থেকে খুড়ো হাত দেখিয়ে বলল, আপনাদের যাত্রা মঙ্গল হোক। রামু কিছু বলতেই যাচ্ছিল, হরি চুপ করিয়ে দিয়ে বলল, চল চল, দেরি হয়ে যাচ্ছে। ভয় পেলে চলবে? এই ভয়কে টিপে মেরে ফেলতে হবে। আসলে ভয়টা হরিও পেয়েছে, কিন্তু সে তার নিজের ভয়কে প্রকাশ করতে দিল না। কারণ এটা যদি কোনোভাবে রামু বুঝতে পারে যে হরিরাও ভয় পেয়েছে, তাহলে ও আর গোলামপুরের দিকে এক পাও এগোবে না। কুয়াশার কারণে দূরের রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছে না। গ্রামকে ফেলে রেখে গাড়ি এখন জঙ্গলের রাস্তার দিকে এগোচ্ছে। গাড়ির মধ্যে থাকা ডিসপ্লেতে সময় বলছে রাত 10টা। দুপাশের জঙ্গল ঘন হওয়ায় গাছপালা ঠিক করে দেখা যাচ্ছে না। হঠাৎ করেই গাড়ির লাইট বন্ধ হয়ে যায়। কষিয়ে ব্রেক মারে রামু। গাড়িটা একটু নড়ে উঠে দাঁড়িয়ে গেল। দুজনের চোখ পড়ল দূরে রাস্তার মধ্যে কেউ গাড়ির কাঁচের টর্চ মারছে। হরিদা, এ আবার কি হলো? গাড়িটার লাইট এভাবে বন্ধ হলো কেন? বুঝতে তো পারছি না। আর ওই লাইটটাই বা গাড়ির কাছে কেন মারছে? কোনো চোর ডাকাত না তো? এই না, একদম গাড়ি থেকে নামবি না রামু। তোমার মনে হয় ওই ওই বয়স্ক লোক যেটা বলল, এই জঙ্গলের মাঝে কোনো মানুষ ভয়ে আসে না, আর ডাকাতি করতে কে আসবে? এটা অন্য কিছু। তুমি কিছু বুঝতে পারছো? ভয় পাস না রামু, একদম ভয় পাস না। রামুর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। দূরে টর্চের লাইট জ্বলছে, আবার নিভে যাচ্ছে, আবার জ্বলছে, আবার নিভছে। রামু বারবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই গাড়ি স্টার্ট হচ্ছে না। ভয়ে কেউ গাড়ি থেকে নামলই না। দেখ, কোনোভাবেই গাড়ি থেকে নামার কোনো দরকার নেই। তুই বারবার চেষ্টা কর। গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি হয়নি তো? দেখ একবার। ট্রাকের লাইট জ্বলে উঠল। লাইটের আলোয় দূরে দেখা গেল চারিদিকটা ফাঁকা, শুধু কুয়াশাচ্ছন্ন। রামু ধীরে ধীরে গাড়িকে এগিয়ে নিয়ে গেল। যেখান থেকে লাইট ভেসে আসছিল এখন সেখানে কেউ নেই, ফাঁকা। কেবলই এক মোটা গাছ দাঁড়িয়ে, যার ডালপালা রাস্তার মধ্যে ঝুঁকে পড়েছে। তাদের অনুমান সেখান থেকেই ওই লাইটটা ভেসে আসছিল। আরে বুঝলি, ও কোনো চোর ডাকাত ছিল হয়তো। গাড়ির লাইট যেই না জ্বলেছে, ভয় পালিয়েছে। হরিদার কিছু একটা মনে হচ্ছে, ঠিক করে স্পষ্ট বলছে না, কারণ বললেই তো বিপদ। দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়েছে। স্বাভাবিকভাবেই গাড়ি জঙ্গলের অনেক গভীরে চলে এসেছে। হরিদা, ঘড়িতে এখন সময় 12টা। তোমার কি মনে হয় আর কত সময় লাগতে পারে? এই ধরে নে, মোটামুটি এখনো ঘন্টা 4 রাস্তা। যেই গতিতে আমরা
এগিয়ে চলেছি। এইভাবে চললে গোলামপুর ধরে নে ভোরের দিকে পৌঁছাবো। অতিরিক্ত আরও 1-2 ঘন্টা লাগুক, তাতে কোনো সমস্যা নেই, যেন ভালোভাবে পৌঁছাতে পারি। হে মা, রক্ষা করো মা, আমাদেরকে রক্ষা করো। এভাবে আরো কিছুটা রাস্তা এগিয়ে আসার পর হরিদার চোখটা কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল। হঠাৎই রামু জোরে ব্রেক কষল। চারিদিকে নিস্তব্ধ। কিছু একটা যেন অজানা আওয়াজ ভেসে আসে জঙ্গলের কাছ থেকে। কারোর হাসির শব্দ, নাকি কেউ কাঁদছে জঙ্গলের মাঝে। কিছু মানুষের চিৎকার, মনে হয় কাউকে যেন ধরে পেটানো হচ্ছে। তার বেদনা ভরা কান্না জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। নৃশংসভাবে মেরে ফেললো, বাঁচাও! কে আছো পাশাপাশি? কে আছো? বাঁচাও! কি হলো রে? আবার ব্রেক মারলি কেন? হরি রামুর দিকে দেখল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ঘামতে শুরু করেছে। দূরে কোনো একটা দৃশ্য দেখে প্রচন্ড ভয় পেয়েছে। আর বলো না, হঠাৎ করে গাড়ির সামনে এক কালো ছায়া এসে দাঁড়িয়ে পড়ল। তাই তো জোরে ব্রেক মারলাম, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ওরা সামনের দিকে তাকিয়ে দেখল, না, রাস্তা একেবারে ফাঁকা, কিন্তু দূরে পুরনো একটা গাছের তলায় একটা কালো ছায়া। গোটা শরীর তার চাদরে ঢাকা, হাতে কোদাল নিয়ে মাটি খুঁড়ে চলেছে। ঠকাস টকাস করে মাটি কাটার শব্দ ভেসে আসছে। ওটা আবার কে? গাড়ি থেকে নামবি? আমি নামবো না, তুমি চলে যাও। আরে চল না, একবার দেখি। কেউ না কেউ তো এই জঙ্গলের মাঝে বিপদও পড়তে পারে। দুজনেই গাড়ি থেকে নামলো। হাতে টর্চ নিয়ে হরি আগে আগে সেই কালো ছায়ার দিকে এগিয়ে যাচ্ছে। কিছুটা এগিয়ে গেছে, হঠাৎ সেই কালো ছায়া তাদের দিকে ঘুরে তাকিয়েছে। চোখ দুটো লাল হয়ে রয়েছে, মুখের মধ্যে মাংস বলতে কিছুই নেই। গলায় লাল কালো চেরা দাগ, ঠোঁট থেকে রক্ত ঝরে পড়ছে। হাতে কোদাল, এক বিকট রকমের হাসিতে ফেটে পড়ল। জঙ্গলের মাঝে সেই আওয়াজ যেন বারবার ফিরে আসছে। হরিদা, বেঁচে থাকতে হলে পালাও। চলো, গাড়িতে ফিরে চলো। আমি চললাম। রামু দৌড় দিল গাড়ির কাছে। হরি হা করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রামু গাড়িতে উঠে একবার হর্ন মারতেই হরির ধ্যান ভাঙে। হাতের টর্চ লাইটটা সেই অববয়ের দিকে ছুড়ে দিয়ে ছুটে গিয়ে গাড়িতে উঠে পড়ে। যত দ্রুত পারবি জোরে গাড়ি চালা, এখান থেকে চল, নয়তো মারা পড়বো। রামু, জোরে গাড়ি চালা, রাস্তার গর্ত দেখার দরকার নেই, জোরে চালা। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে রামু। কুয়াশার জন্য রাস্তা সেভাবে বোঝাও যাচ্ছে না। আয়নার মধ্যে রামু দেখতে পেল সেই অববয় হাতে কোদাল নিয়ে দৌড়ে আসছে তাদের গাড়ির পিছন পিছন। গাড়ির পিছনে কেউ যেন লোহার রড দিয়ে বারবার আঘাত করছে। দ্রুত গতিতে আরো কিছু রাস্তা এগিয়ে আসার পর দুজনেরই চোখে পড়ল সামনে এক ভাঙা মন্দির। সামনে একটা লাইট জ্বলছে। মন্দির থেকে যেন একটা আভা নির্গত হচ্ছে। এক মিষ্টি মধুর সুগন্ধ ভেসে আসছে। গাড়ি থামালো রামু। গাড়ির আয়নায় সে দেখল, না, সে কালো অববয়কে আর দেখা যাচ্ছে না। গাড়ি থেকে নেমেই দুজনেই মন্দিরের কাছে গেল। মন্দিরের ভেতরে বসে রয়েছে কালীমা। সে যেন জীবন্ত, হাসি মুখে তাদেরকে কিছু বলতে চাইছে। দুজনেই মন্দিরের ভেতরে ঢুকে প্রণাম করে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে দেখে ভোর হয়ে গেছে। দূরের আকাশটা অনেকটা লালচে হয়ে রয়েছে। পাখির কিচিরমিচির শব্দ। দুজনেই এক দীর্ঘশ্বাস ফেলে। এটা বুঝে গেছে এখন তারা বিপদ মুক্ত। হরিদা, এই যাত্রায় বেঁচে গেলাম। জয় মা কালী, জয় মা। আমারও তাই মনে হয় রে রামু, তাই মনে হয়। জয় মা দক্ষিণা কালী, জয় মা।
তুমি আমাদের বাঁচালে, আমাদের প্রাণ রক্ষা করলে মাগো, আমাদের তুমি রক্ষা করেছো, জয় মা। দুজনে গাড়িতে উঠে বসে রামু মাল ভর্তি ট্রাকটাকে নিয়ে এগিয়ে চলল গোলামপুর গ্রামের দিকে। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছালো মেজকর্তার গোডাউনে। গোডাউনের সামনে দাঁড়িয়ে রয়েছে মেজকর্তা, মুখের মধ্যে ছিল এক দুশ্চিন্তার ছাপ। তাদেরকে দেখে মুখে হাসি ফিরে এলো তার। এই যাত্রায় তোরা আমাকে বাঁচালি, না হলে আমার সব কিছু ডুবে যেত রে বোকা। ওরা তো ফোন করে আমাকে রীতিমতো ওয়ার্নিং দিচ্ছিল। যাই হোক, কোনটা দিয়ে আসলি? একটু তাড়াতাড়ি পৌঁছে গেলি মনে হচ্ছে। কর্তা, একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্যই তো আমরা ওই জঙ্গলের রাস্তা ধরে এসেছি। কিন্তু কি বলছিস? ওই জঙ্গলের রাস্তা দিয়ে 5-6 বছর ধরে তো কেউ আসেই না, বন্ধ হয়ে পড়ে আছে। শুধু ওই দক্ষিণা কালী মায়ের মন্দিরেই মানুষজন যায় এবং পুজো করে। যাই হোক, মায়ের দয়াতে তোরা সুস্থ সফলভাবে এখানে পৌঁছেছিস। না হলে কি কর্তামশাই? 4-5 বছর আগে দক্ষিণা কালী মায়ের মন্দিরের থেকে আরো 5 কিলোমিটার দূরে ওই জঙ্গলের মাঝে একদিন রাতে এক যুবককে কয়েকজন ডাকাত নৃশংসভাবে মেরে ফেলে। শরীরের এক একটা অঙ্গ ভেঙে ফেলে কেটে রেখে দেয়। যুবকের মর্মান্তিক মৃত্যু যেন চোখে কেউ দেখতে পাচ্ছিল না। সেই রাতে ওই যুবক অনেক চিৎকার করেছে, কিন্তু কোনো গ্রামবাসী সেখানে যায়নি। তারপর থেকেই শোনা যায় ওখান থেকে বিভিন্ন রকমের কান্নার শব্দ ভেসে আসে এবং অনেকেই ওই যুবককে ওখানে কোদাল হাতে দাঁড়িয়ে থাকতেও দেখেছে। হরি আর রামুর চোখ বড় বড় হয়ে যায়। দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, চোখে জল চলে আসে দুজনেরই। সত্যি মা দক্ষিণা কালী এই যাত্রায় ওদেরকে রক্ষা করেছে। এই যাত্রায় বেঁচে গেলাম মা, বেঁচে গেলাম। জয় মা, জয় মা দক্ষিণা কালী মাগো, তুমি আছো। যাত্রায় জয় মা। মা।